আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 162 ও 163 পৃষ্ঠার অঙ্কগুলো করব। এই 162 ও 163 পৃষ্ঠায় আমাদের অঙ্ক করার তেমন কিছু নেই। আমরা এখানে জ্যামিতিক কয়েকটি বিষয় জানব, যা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এর পরবর্তী ক্লাসগুলোতে তোমরা জ্যামিতির যে সমস্ত বিষয়গুলো জানবে, সেই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে গেলে আজকের এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং জানতে হবে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব বিন্দু কাকে বলে। আরও অনেকগুলো বিষয় জানব, চলো এক এক করে জানতে থাকি। বিন্দু কাকে বলে, এটি যদি প্রশ্ন আকারে আসে তাহলে অনেকেই বলবে যে বিন্দু হলো একটি ফোঁটা। এমন করে বললে কিন্তু হবে না, তার কারণ খুব পরিষ্কারভাবে যদি আমরা বোঝাতে না পারি তাহলে কিন্তু পরীক্ষায় কোনো নম্বর আমরা পাবো না। এখানে দেখো খুব সুন্দরভাবে বলা হয়েছে বিন্দু কি। বিন্দু হলো সবচেয়ে ছোট দাগ বা রেখা, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এতই কম যে তাকে মাপা যায় না। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে। তাহলে বিন্দু নিয়ে আর কোনো প্রশ্ন তোমাদের মধ্যে থাকার কথা নয়। এই যে আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানলে বিন্দু মানে সবচেয়ে ছোট রেখা, যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা এতই কম যে মাপা যায় না, অর্থাৎ একটি ফোঁটা। এতদিন আমরা যা জেনে এসেছি সেটি কিন্তু তাকে খুব সুন্দরভাবে বোঝানো গেল। এরপরে দেখো, এখানে দেখো 4টি বিন্দু, সেই 4টি বিন্দুর নাম দেওয়া হয়েছে এ বি সি ডি। এখানে দেখো এ বি সি ডি, এই 4টি বিন্দুতে 4টি সরলরেখা আঁকা হয়েছে। তারপর এখানে একটি পোস্ট কার্ডের ছবি আছে। এই পোস্ট কার্ডের দেখো ঠিক এই ছবিটার মতোই 4টি ধার আছে, অর্থাৎ 4টি সরলরেখা আছে এবং 4টি কোণ আছে। এই 4টি কোণ মানে প্রতিটি কোণ একটি বিন্দুতে গিয়ে মিশেছে। তাহলে এই যে ছবিটি আমরা দেখলাম তার সাথে এই পোস্ট কার্ডের ছবিটি কিন্তু হুবহু এক। এটি যেরকম 4টি রেখা আছে, 4টি বিন্দু আছে, এই পোস্ট কার্ডটিরও 4টি রেখা অর্থাৎ এই ধার আছে এবং 4টি বিন্দু আছে। এই পর্যন্ত নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে বুঝলে। তারপর দেখো একটি কাগজকে এমনভাবে ভাঁজ করা হয়েছে। এই ভাঁজটিকে এবি রেখা দিয়ে দেখানো হয়েছে, কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা হয়েছে। দেখো একে কি বলা হবে? রেখাংশ বলা হবে। রেখা বলা হবে না কেন সেটি আমাদের কিন্তু জানতে হবে। দেখো যখনই কোনো রেখাকে দুটো বিন্দু দিয়ে সীমাবদ্ধ করে দেওয়া হয় তখন তাকে আর আমরা রেখা বলি না, আমরা রেখাংশ বলি। এখানে দেখো একটি রেখা এ বিন্দুতে শেষ হয়ে গেছে আর এখানে বি বিন্দুতে শেষ হয়েছে। এই যে রেখা, এই দুটিকে আমরা সীমাবদ্ধ করে দিয়েছি এ আর বি বিন্দু দিয়ে। তাই এ আর বি বিন্দু দিয়ে যে রেখা টানা হয়েছে একে আর আমরা রেখা বলছি না, একে আমরা বলবো রেখাংশ। তারপর 163 পৃষ্ঠায় একদম উপরে দেখো সরল রেখাংশ আমরা কাকে বলবো। এখানে দেখো দুটি বিন্দু দেওয়া হয়েছে পি এবং কিউ। পি আর কিউ এর ভিতর দিয়ে অনেকগুলো কিন্তু রেখা টানা হয়েছে। এই লাল কালি দিয়ে একটি রেখা টানা হয়েছে, এ পাশেও আরেকটি টানা হয়েছে, তারপরে দেখো নীল কালি দিয়ে টানা হয়েছে। কিন্তু পি আর কিউ এর ভিতর দিয়ে আরেকটি কালো রঙের কালি দিয়ে রেখা টানা হয়েছে। তো সরল রেখাংশ আমরা কাকে বলবো? এই এতগুলো রেখাংশ টানা হয়েছে, তার ভিতরে যেটি সবচেয়ে ছোট সেটি হলো সরল রেখাংশ। দেখো এইগুলো কিন্তু অনেকটা বড়। সবচেয়ে ছোট রেখাংশ কোনটি? এই যে কালো রঙের রেখাংশটি। তাই পরীক্ষায় যদি দেয় যে সরল রেখাংশ কাকে বলা হবে, তাহলে আমরা বলবো যে কোনো দুটি বিন্দুর ভিতর দিয়ে সবচেয়ে ছোট যে রেখাংশ আঁকা যায় সেটি হলো ওই দুটি বিন্দু দিয়ে আঁকা সরল রেখাংশ। নিশ্চয়ই বিষয়টি তোমরা বুঝতে পারলে। তারপর দেখো
চারটে বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আমরা আঁকতে পারি এখানে সেটি দেখানো হয়েছে। দেখো আই এল আর জে বা আই জে আর এল যেভাবে আমরা বলি না কেন এগুলি এক একটি বিন্দু। এই বিন্দুর ভিতর দিয়ে এখানে দেখো চারটি সরলরেখা আঁকা হয়েছে। এখানেও দেখো চারটি বিন্দু আছে এফ ই এইচ জি, এর ভিতর দিয়ে কিন্তু দুটি সরল রেখাংশ আঁকা হয়েছে এবং এই সরল রেখাংশ দুটি একটি বিন্দুকে ছেদ করেছে, সেটি একটি নাম দেওয়া হয়েছে ও। তোমরা যে কোনো নাম দিতে পারো, এটি ও পি কিউ যে কোনো নাম দিলেই হলো। তারপর দেখো আবার এখানেও কিন্তু চারটি বিন্দু দিয়ে দুটি সরল রেখাংশ আঁকা হয়েছে। এই সরল রেখাংশ দুটি কিন্তু কোনোভাবে ছেদ করেনি। তাহলে আমরা কি দেখলাম যে চারটি বিন্দু দিয়ে আমরা চারটি সরলরেখা আঁকতে পারি, আবার দুটি সরলরেখাও আঁকতে পারি। আবার দুটি সরলরেখা আঁকতে গিয়ে আমরা দেখেছি এখানে একটি বিন্দুতে ছেদ করেছে, আবার এখানে কোনো বিন্দুতে ছেদ করেনি। এর আগে তোমাদেরকে বলেছি সরল রেখাংশ, কেন সরল রেখা বলবো না সেটি এইবার আরও পরিষ্কার হবে। এবারে দেখো এখানে আছে যে এ বি এর মাথায় একটি দাগ দিয়ে এইরকম তীর চিহ্ন দেওয়া হয়েছে, এটিকে বলা হবে সরল রেখা। তার কারণ এখানে দেখো এ বি দুটি বিন্দু আছে, এই এ বি বিন্দুর ভিতর দিয়ে একটি সরল রেখা আঁকা হয়েছে। সরলরেখা একে দুপাশে আরও বিস্তৃত করে দেওয়া হয়েছে এবং তীর চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। এই তীর চিহ্নের উদ্দেশ্য কি? এই রেখাটিকে আমরা অনেক দূর পর্যন্ত বিস্তৃত করতে পারি, অসীম পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি। আমাদের যতদূর ইচ্ছে হয় ততদূর আমরা এই রেখাংশটিকে বড় করতে পারি। তাহলে এর কোনো সীমা রইল না। এ এবং বি বিন্দু দিয়ে এই রেখাটিকে আমরা কিন্তু আটকে দিচ্ছি না। তাই এখানে যদি আমরা এ বি লিখে এই রকম মাথায় তীর চিহ্ন দিয়ে দিই তাহলে সেটি কি হবে? এ বি সরল রেখা হবে, সরল রেখাংশ হবে না। যখনই আমরা এই তীর চিহ্ন তুলে দেব এবং এ আর বি এই পর্যন্ত একটি সরল রেখা টানব, তখন সেটিকে আর আমরা সরল রেখা বলবো না, সরল রেখাংশ বলবো। কেন সরল রেখাংশ বলবো এর আগে আমি কিন্তু বলে দিয়েছি। তোমরা যদি ভালো করে লক্ষ্য না করো আবার ওই অংশটি তোমরা দেখে নিতে পারো। এখানে আমরা আর একটি জিনিস শিখব, সেটি কি? দেখো সরল রেখার কোনো উচ্চতা নেই, শুধু দৈর্ঘ্য প্রস্থ আছে। তাই সরল রেখাংশ কি? একমাত্রিক। সরল রেখাংশ যেরকম একমাত্রিক সেই রকম সরল রেখাও একমাত্রিক। তাহলে এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আমাদের আসতেই পারে যে সরল রেখা একমাত্রিক না দ্বিমাত্রিক? আমরা তখন উত্তর দেব সরল রেখা একমাত্রিক। আশা করি সমস্ত বিষয় তোমরা বুঝতে পারলে। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।